চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। সিটি কলেজে ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন বর্জনে চলছে বিএনপি জামায়াতের 48 ঘন্টার হরতাল। সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং বিশ্বে আলোচিত কিশোরী ফেলানী হত্যার 13 বছর আজ বিচার না পাওয়ায় হতাশ পরিবার। সবাইকে স্বাগত সকালের এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আর শুরুতেই থাকছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। আজ শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোট গ্রহণ। দেশের 42,025টি ভোট কেন্দ্রে একযোগে চলছে ভোট গ্রহণ। এর আগে এবারই প্রথম ভোটের দিন কেন্দ্রগুলোতে পৌঁছেছে ব্যালট পেপার। এবার নির্বাচনে 299টি আসনে মোট 1970 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে অংশ নিচ্ছে মোট 28টি রাজনৈতিক দল। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 11,93,32,934 জন, যার মধ্যে পুরুষ 6,05,92,311 জন, নারী 5,87,39,775 জন ও তৃতীয় লিঙ্গের ভোটার 848 জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে ভোট দিয়েছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী হিসেবে নিজেকে ভোট দিতে পারছেন না। ঢাকার ধানমন্ডির ভোটার হিসেবে তিনি ভোট দিয়েছেন। ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামায় শেখ হাসিনা তার বাসার ঠিকানা হিসেবে ধানমন্ডি 5 নম্বর সড়কের সুধা সদন উল্লেখ করেছেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচনের আরো খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, সাভারে ভোট কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ রাজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সাভারের যতগুলো ভোট কেন্দ্র রয়েছে, আমরা প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু এর ভিতরে প্রায় আমি সকাল থেকে প্রায় 3-4টি ভোট কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে কিন্তু গিয়ে দেখেছি যে যতই বেলা বাড়তেছে এর মধ্যে কিন্তু ভোট নেওয়া শুরু হয়ে গেছে এবং যতগুলো ভোট কেন্দ্রে গিয়েছি ততগুলো ভোট কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের বেলাও বাড়তেছে, পাশাপাশি ভোটারদের উপস্থিতিও বাড়তেছে এবং প্রতিটি এসে ভোট কেন্দ্রে গিয়ে আমরা যখন সেখানে যারা এজেন্ট রয়েছে, প্রার্থীর এজেন্ট রয়েছে, তাদের সাথে কথা বলে তারাও কিন্তু বলছে যে তাদের কোনো রকম সমস্যা হচ্ছে না এবং সকলে কিন্তু ভোট কেন্দ্রে আসতেছেন। পাশাপাশি আমরা এখানে যত ভোটার যারা রয়েছে তাদের সাথে কথা বলে আমি এর আগে বলেছিলাম যে তরুণ ভোটারদের সবচেয়ে উপস্থিতি বেশি দেখা যাচ্ছে এবং সকলে কিন্তু ভোট দিয়ে কিন্তু যে একটা উৎসব, যেহেতু জাতীয় নির্বাচনের ভোটগুলো 5 বছর পরে হয়ে থাকে, সেখানে কিন্তু 5 বছর পরে এই জন্য কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেই কিন্তু নতুন ভোটার যারা থাকে তারা
এখানে কিন্তু উৎসব করতে থাকেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, আমরা দেখেছি যে ঢাকা 19 আসনের প্রতিটি সড়ক থেকে শাখা সড়ক থেকে মহাসড়ক সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু সকলে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। এই জন্যেই যে কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু সাভারে দেখা যায়। আমি দেখতে চাচ্ছি যে আপনার এখানে তো এখানে দায়িত্বরত রয়েছেন আপনারা, এর মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা হয়েছে কিনা বা কোনো হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা কি বুঝতেছেন ভোটারদের উপস্থিতি দেখে? না, এরকম হওয়ার কোনো সম্ভাবনা এখনো আমরা দেখতেছি না, বা আছে কিনা এখন আমরা না, কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এটা আমরা এখন পর্যন্ত আমরা দেখতেছি। কখনো যেমনটি শুনছিলেন যে ওরা কিন্তু সকলে এটি কিন্তু একজন ট্রাক মার্কার প্রতীক রয়েছে, তার সমর্থক উনি রয়েছেন, এখানে কাজ করতেছেন। কিন্তু সকলেই আমরা এভাবেই এখানে, আপনি জানেন যে এখানে যারা নির্বাচন করতেছেন ঢাকা 19-এ, সেখানে বর্তমান যিনি সাংসদ হিসেবে রয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এনামুর রহমান, তিনি কিন্তু নৌকা প্রতীক নিয়ে লড়তেছেন। পাশাপাশি লড়ছেন কিন্তু এখানে ঈগল প্রতীক নিয়ে সাবেক সাংসদ তৌহিদ জং মুরাদ, সেও কিন্তু লড়তেছেন। এবং স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসাবে যার ব্যাপক পরিচিতি রয়েছেন এবং আশুলিয়া আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন সে সাইফুল ইসলাম, তিনি ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন। এবং এই তিনজনেই কিন্তু সমানে সমানে লড়তেছেন এবং তিনজন প্রার্থী কিন্তু আশাবাদী যে তারা বিজয়ী হবেন। কিন্তু আমরা এখানে সাধারণ উপস্থিতি যারা রয়েছে তাদের সাথে কথা বললে তারা কিন্তু যেহেতু একজনের সমর্থক রয়েছে, সেক্ষেত্রে তারা সকলেই কিন্তু আশাবাদী যে তারাই বিজয়ী হবে। এবং ভোটার উপস্থিতির ব্যাপারে যে এখনও ভোটার কিন্তু সকাল থেকে, যেহেতু শীতের সকাল, সেই ক্ষেত্রে কিন্তু ভোটারের উপস্থিতি ভালোই রয়েছে। পাশাপাশি এরা আশা করতেছেন যে যতই বেলা বাড়বে ততই কিন্তু ভোটারের উপস্থিতি হবে বলে তারা আশা করতেছেন। এবং প্রতিটি কেন্দ্রেই আমরা যতগুলো কেন্দ্রে দেখেছি, প্রতিটা কেন্দ্রেই কিন্তু ভোটারের উপস্থিতি রয়েছে। এবং এখানে যারা রয়েছে, আমরা কিন্তু বিভিন্ন ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু এখানে এসে যে তারা এমন প্রার্থীকে চাচ্ছেন যে তারা যেই প্রার্থী, যেহেতু এটা একটি শিল্প অধ্যুষিত এলাকা, সেই শিল্প অধ্যুষিত এলাকায় এসে তাকেই নির্বাচিত করতে চান যে এই শ্রমিকদের দেখবেন এবং এলাকার উন্নয়নের রূপকার হিসাবে যিনি থাকবেন তাকেই কিন্তু সকলে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমাদের জানিয়েছেন। তা রাজ, এই ছিল আমার কাছে ঢাকা 19 আসনের দ্বাদশ জাতীয় নির্বাচনের সর্বশেষ তথ্য। রাজ। জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে নির্বাচনের সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী লিটন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দ্বাদশ সংসদ নির্বাচনে বেশ কিছু আসনে নৌকার বিপক্ষে জয়ের দৌড়ে শক্ত অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। অন্তত 80টি সংসদীয় আসনে নৌকার প্রতিপক্ষ হয়ে ভোটে অংশ নিচ্ছেন বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। অনেক জেলা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের বড় একটি অংশ প্রচারণা ছিলেন এসব স্বতন্ত্র প্রার্থীদের সাথে। সেই বিবেচনায় প্রায় শখানেক আসনে নৌকাকে বিপদে ফেলতে পারে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরা। এসব এলাকায় রয়েছে আবার সংঘাতের আশঙ্কা। বিস্তারিত মহিজাউল মুখরের রিপোর্টে। দর্শক, এবার চট্টগ্রাম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আরো খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর আকরাম। মীর, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মীর, আপনাকে শুভ সকাল এবং সেই সাথে জানাবেন চট্টগ্রামে ভোটের পরিবেশ, ভোটার উপস্থিতি কেমন দেখছেন এখন? রাজ, আজকে সকাল থেকেই কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে চট্টগ্রাম 9। আমি আছি এখন চট্টগ্রাম 9 আসনের ডক্টর খাস্তগীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আমরা সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে এসেছেন এবং যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা রয়েছে ভোট কেন্দ্রের মধ্যে। আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু নিরাপত্তা জোরদারে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা একটু আগেই এই কেন্দ্রে এসেছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, ভোটারদের নিরাপত্তা, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে নির্বিঘ্নে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই
একই সাথে তিনি আমাদেরকে বলেছেন সর্বপ্রকার প্রস্তুতি রয়েছে প্রশাসনের হাতে, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে এবং সমস্যা দূরীকরণে তাদের সর্বপ্রকার প্রস্তুতি রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে আরও জানিয়েছেন, আমরা কমিশনারের কাছে জানতে চেয়েছিলাম আসলে রীতিমতো যেই টহল কার্যক্রম সেগুলোর পাশাপাশি তাদের বাড়তি কোনো নিরাপত্তা আছে কিনা। কৃষ্ণপদ রায় আমাদেরকে যেটি জানিয়েছেন, রেগুলার ফোর্সের পাশাপাশি কিন্তু ডগ স্কোয়াড রয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তাদের। আমরা এই মুহূর্তে আপনাকে কেন্দ্রের বাইরে যদি দেখাতে চাই তাহলে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান এবং ভোটাররা যাতে কেন্দ্রে এসে সর্বপ্রকার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছেন। তবে আমরা সকাল থেকে বের হয়ে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে চট্টগ্রাম মহানগরীতে আসলে যান চলাচলের সীমাবদ্ধতা রয়েছে। সেই যান চলাচলের সীমাবদ্ধতার কারণে গণপরিবহন এবং প্রাইভেট কার চলাচলে কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার কারণে রাস্তাঘাটে যান চলাচল নেই বললেই চলে। রাজ। জি আকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে নির্বাচনে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেই খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী মীর আকরাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বিগত সময়গুলোতে বাংলাদেশে কার নেতৃত্বে কতদিন দেশ শাসন হয়েছে, ক্ষমতায় কারা ছিলেন, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। দীর্ঘ এই গৌরবময় সংগ্রামের ফলে অর্জিত এই দেশ, সেই স্বাধীন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীনতার পর এ পর্যন্ত 11টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে 7বার সামরিক শাসন সহ দলীয় সরকার ও 4বার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সর্বপ্রথম বাংলাদেশে 7 মার্চ 1973 সালে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। এতে আওয়ামী লীগ জয় লাভ করে এবং 300টি আসনের মধ্যে 293টি আসন লাভ করে। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 18 ফেব্রুয়ারি 1979 সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয় লাভ করে। তারা জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 207টি আসন লাভ করে। 7 মে 1986 সালে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে মোট 1527 জন প্রার্থী অংশগ্রহণ করে। নির্বাচনে জাতীয় পার্টি 300টি আসনের মধ্যে 153টি আসন নিয়ে জয়লাভ করে। পূর্বের নির্বাচনের বিজয়ী বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন 1988 সালে বাংলাদেশে 3রা মার্চ অনুষ্ঠিত হয়। নির্বাচনটি বাংলাদেশের অধিকাংশ প্রধান দলই বর্জন করেছিল। নির্বাচনে জাতীয় পার্টি জয়লাভ করে। তারা 300টি আসনের মধ্যে 251টি আসন লাভ করে। 27 ফেব্রুয়ারি 1991 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 300টি আসনের বিপরীতে 424 জন স্বতন্ত্র প্রার্থী সহ 75টি দল থেকে মোট 2787 জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জয়লাভ করে। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয় 15 ফেব্রুয়ারি 1996 সালে, কিন্তু অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। পরবর্তীতে নিরপেক্ষ নির্বাচন জুনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে সবচেয়ে ছোট সংসদ ছিল এটি। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996 সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে 300টি আসনের বিপরীতে 281 জন স্বতন্ত্র প্রার্থী সহ 81টি দল থেকে মোট 2574 জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 146টি আসনে জয়লাভ করে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয় 2001 সালের অক্টোবরে। এটি হলো 1996 সালে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করে। বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 29 ডিসেম্বর 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন সামরিক সরকারের অধীনে। এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করে। এরপর দশম জাতীয় সংসদ নির্বাচন 5 জানুয়ারি
2014 সালে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র সহ 17টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়াও নির্বাচনে সাধারণ মানুষের ভোটের মাধ্যমে 300টি আসনের মধ্যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 সালে বাংলাদেশে 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ 257টি আসনে জয়লাভ করে এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছেন। নতুন প্রজন্মের ভোটার তথা তরুণ তরুণীদের শ্রম, মেধা ও মননকে আমরা দেশ গড়ার জন্য কাজে লাগাতে চাই। এবারে দ্বাদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো শক্তিশালী রাজনৈতিক দল মাঠে না থাকায় এবারও শেখ হাসিনার নেতৃত্বেই সরকার গঠন হতে যাচ্ছে বলে ধারণা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুর 3 আসন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী। সমাগম দেখতে পাচ্ছি, উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং তারা কিন্তু সেই ভোট থেকে এই জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র তাদের কাঙ্ক্ষিত সে ভোট দেওয়ার জন্য। রাজ, আপনাকে একটু জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপকভাবে সোচ্চার, সুষ্ঠু পরিবেশে ভোট যাতে সম্পন্ন হয় সেই কারণে কিন্তু তারা সোচ্চার রয়েছে। খুলনায় 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেটা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। খুলনায় 793টি ভোট কেন্দ্রে কিন্তু এই উৎসব মুখর পরিবেশ চলছে, যেটা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। যেখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে খুলনায় কিন্তু প্রায় 9,500 আনসার রয়েছেন এবং 5,225 জন পুলিশ রয়েছেন। সেই সাথে কিন্তু 600 র্যাব তাদের দায়িত্ব পালন করছেন। 19 প্লাটুন বিজিবি রয়েছেন রাস্তায়, তারা কিন্তু প্রতিটা মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষার সাথে কাজ করছে। সেই সাথে কিন্তু সেনাবাহিনী রয়েছেন 150। রাজ, সবকিছু মিলিয়ে কিন্তু খুলনা উৎসবমুখর পরিবেশের 6টি আসনে ভোট গ্রহণ চলছে, যেটা রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে যে বিষয়টা জানিয়েছেন যে তারা কিন্তু ব্যাপকভাবে চেষ্টা করছে এই কার্যক্রমটা সম্পূর্ণ করার জন্য, যাতে সাধারণ মানুষের প্রতি এই আস্থা থাকে, যাতে সুষ্ঠু পরিবেশে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা কিন্তু রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে করেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে করেছে। রাজ, আমি কয়েকজন ভোটারের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন যে তারা কিন্তু তাদের ইচ্ছায় ভোট দিবে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে, এমনটি জানিয়েছেন এই ভোটাররা। রাজ, এই ছিল আমার কাছে খুলনা থেকে নির্বাচনের যে ভোট গ্রহণ, সে ভোট গ্রহণের সর্বশেষ খবর। জি বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাবুল আক্তার। চলে যাচ্ছি, স্বাধীনতার পর 4.5 দশকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নানা চড়াই উতরাই পার করেছে বাংলাদেশ। বিচারাঙ্গন থেকে এসে সিইসির ভূমিকা পালন করার পর আইনমন্ত্রী ও উপরাষ্ট্রপতি হওয়ার নজির যেমন রয়েছে, তেমনি জটিল পরিস্থিতির মধ্যে মেয়াদ শেষ না করেই বিদায় নিতে বাধ্য হয়েছে কেউ কেউ। আবার এই নির্বাচন কমিশনই বাংলাদেশে অনুসরণীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। বিগত সময়গুলোতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব বিশ্লেষণ করেছেন এইচ মিতু। 1972 সালের 7 জুলাই দেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। 5 বছর সাংবিধানিক এ পদে দায়িত্ব পালন শেষে 1977 সালের 7 জুলাই অবসরে যান তিনি। এরপর দেশের দ্বিতীয় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আসেন বিচারপতি এ.কে.এম. নুরুল ইসলাম। 1977 সালের 8 জুলাই তিনি এই পদে নিয়োগ পান। 7 বছর 7 মাস দায়িত্ব পালন শেষে 1985 সালের 17 ফেব্রুয়ারি বিদায় নেন। সাংবিধানিক এ পদে 5 বছর দায়িত্ব পালনের কথা থাকলেও সেনা সমর্থিত সরকারের আমলে তিনি 2 বছর 7 মাস বেশি সময় দায়িত্ব পালন করেন। দেশের তৃতীয় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি চৌধুরী এ.টি.এম. মাসুদ এবং চতুর্থ সিইসি ছিলেন বিচারপতি সুলতান হোসেন খান। এরশাদ সরকারের শেষ সময়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান, তবে বেশি দিন এ পদে স্থায়ী হতে পারেননি। দেশের পঞ্চম সিইসি হিসেবে নিয়োগ পান বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ। তার অধীনেই দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয়। এরশাদ সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে তার অধীনেই নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় আসে বিএনপি, তবে তিনিও এ পদে বেশি দিন স্থায়ী হতে পারেননি। বিচারপতি এ.কে.এম. সাদেক ষষ্ঠ প্রধান নির্বাচন কমিশনার।
বিএনপি সরকারের সময় নিয়োগ পাওয়া এই সিইসির অধীনেই 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়। এরপর ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। মোহাম্মদ আবু হেনা 1996 সালের 9 এপ্রিল তিনি সিইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালন শেষে বিদায় নেন 2000 সালের 8 মে। দেশের 8ম সিইসি এম এ সাইদ তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া এই সিইসির অধীনে নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় আসে বিএনপি জামাত জোট সরকার। 2000 সালের 23 মে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান। বিদায় নেন 2005 সালের 22 মে। বিচারপতি এম এ আজিজ বিএনপি জামাত জোট সরকারের সময় নিয়োগ পাওয়া এই প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পান 2005 সালের 23 মে। আওয়ামী লীগ সরকারের আন্দোলনের মুখে বিদায় নেন 2007 সালের 21 জানুয়ারি। সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের 10ম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান ডক্টর ATM শামসুল হুদা। তার অধীনে নির্বাচন করে 2009 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ মহাজোট সরকার। 2007 সালের 5 ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান শামসুল হুদা। বিদায় নেন 2012 সালের 5 ফেব্রুয়ারি। কাজী রকিবউদ্দিন আহমেদ 2012 সালের 9 ফেব্রুয়ারি দেশের 11তম সিইসি হিসেবে নিয়োগ পান। তার অধীনে নির্বাচনে অংশ নিয়ে বর্তমান আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে। নুরুল হুদা কমিশন হলো বাংলাদেশের দ্বাদশ নির্বাচন কমিশন। 2017 সালের অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে 6 ফেব্রুয়ারি এই কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই কমিশনের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। কাজী হাবিবুল আওয়াল কমিশন হলো বাংলাদেশের 13তম নির্বাচন কমিশন। 2022 সালের অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে 26 ফেব্রুয়ারি এই কমিশন গঠন করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ এই কমিশনের সদস্য 5 জন, যার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 জানুয়ারি। বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ায় ইসির কাছে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করা একটি বড় চ্যালেঞ্জ। ACB2 এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংসদ নির্বাচনের দিন হরতাল চালাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া নির্বাচন বর্জন এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শুক্রবার দেশব্যাপী মিছিল ও গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন। রিজভী বলেন, 6 জানুয়ারি শনিবার সকাল 6টা থেকে 8 জানুয়ারি সোমবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টার হরতাল। অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং সব কারাবন্দীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছে বিএনপি। দর্শক, আবারও নির্বাচনের খবরে যেতে চাই। এবার উত্তরা থেকে ভোট কেন্দ্রের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী ফরিদ আহমেদ নয়ন। আমরা এখন আছি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আপনারা দেখছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠ শুরু হয়ে গেছে। ঠিক 8টা বাজে এখানে ভোট শুরু হয়েছে এবং আমরা ভোটার উপস্থিতি যথেষ্ট লক্ষ্য করেছি। তো এই কেন্দ্রে 8000 ভোটার আছে, তার ভিতরে পুরুষ এবং মহিলা ভোটার সমান। আপনারা জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এই ঢাকা 18 আসনের প্রায় 6 লক্ষ ভোটার আছে এবং মহিলা এবং পুরুষ ভোটার প্রায় সমান, তবে পুরুষ ভোটার 20,000 বেশি এবং এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছে প্রায় 6 জন। সকাল থেকে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি, ভোটার উপস্থিতি খুবই ভালো আছে এবং এখন পর্যন্ত অনেক ভোটার তাদের স্বাচ্ছন্দ্যে ভোট দিতে এসেছেন এবং কোথাও কোনো রকম আমরা এখনো কোনো যে ধরনের একটি হট্টগোল বা অন্য কোনো ঘটনা ঘটে সেটি আমরা আমাদের চোখে করিনি। আমাদের এই আসনের এই উত্তরা হাই স্কুলে প্রথম একজন ভোটার আমরা ভোট দিতে এসেছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি ভোট দিতে এসে আপনার কেমন লেগেছে এবং আপনি কোনো রকম হ্যাসিং বা কোনো সমস্যা হয়েছে কিনা? খুবই ভালো লেগেছে
আপনিও এই কেন্দ্রের সম্ভবত ভোটার, আপনিও তো ভোট দিতে এসেছেন, এসে আপনার পরিস্থিতি কেমন লেগেছে বা আপনার কাছে কি মনে হয়েছে ভোট সুষ্ঠু হওয়ার বা সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, কেন্দ্রের পরিবেশ খুবই সুন্দর, চমৎকার পরিবেশ বিরাজ করছে এখানে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য এখানে মোতায়েন করা আছে, ভোট গ্রহণ কর্মকর্তারা সম্পূর্ণ প্রস্তুত আছেন, ভোটাররা আসতেছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছে। আমি নিজে এই কেন্দ্রে ভোটার, আমি আমার কর্মস্থলে যাওয়ার আগে আমার পরিবারের সকল সদস্য সহ ভোট কেন্দ্রে এসেছি, আমাদের ভোট দিয়ে আমরা আমাদের কাজে ধন্যবাদ। এই ছিল আমার কাছে উত্তরা হাই স্কুল এবং কলেজের এই মাঠে সর্বশেষ তথ্য। যে কোনো পরবর্তী আপডেট আমরা জানিয়ে দিব। ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদ শেষ করব আলোচিত কিশোরী ফেলানী হত্যার খবর দিয়ে। বিশ্বে আলোচিত সীমান্তে কিশোরী ফেলানী হত্যার 13 বছর আজ। 2011 সালের আজকের এই দিনে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি এলাকার কিশোরী ফেলানী। গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। 2011 সালের 7 জানুয়ারি শুক্রবার ভোরে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়িতে ফেরার পথে ভারতীয় বিএসএফের গুলিতে নির্মমভাবে মৃত্যু হয় কিশোরী ফেলানীর। 13 বছরে কয়েক দফা শুনানির দিন ধার্য থাকলেও বিভিন্ন কারণে তা সম্পন্ন হয়নি আজও। মেয়ের হত্যাকারীর বিচার না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ফেলানীর পরিবার। তাকে কত নির্যাতন করে, কত কষ্ট করে মায়েরা তালে বেড়া ঝুলে রাখছে, আমার চোখের সামনে হাতে থেকে ছিনিয়ে নিয়ে তাকে পাখির মতন গুলি করে মায়েরা করছে। আমি জীবিত থাকাতে জানে বিচারটা যেন দেয়, সঠিকভাবে যেন করে। সরকারের কাছে দাবি আমার বড় বোনের যেন সঠিক বিচারটা করে। ফেলানীর মতো আর যেন কারো মায়ের বুক খালি না হয় এবং সীমান্ত হত্যা বন্ধের দাবি এলাকাবাসীর। ফেলানীকে গুলি করে বিএসসিরা গুলি করে মায়েরা কাঁটাতারে বেড়া ঝুলাইয়া রাখছে, আমরা এখনো বিচার পাইনি। ফেলানী মারার পরে থেকে শুনি যে গোলাগুলি হয়, দুই একটা মানুষও মারা যায়। বিচার হয় কিন্তু হয় না, কিন্তু আমরা ফেলানী হত্যাকারী বিচার। ভারতের সুপ্রিম কোর্টে ফেলানী হত্যা মামলার রিট তালিকাভুক্ত রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। আমরা চাই দুদেশের বন্ধুত্ব, শান্তিপূর্ণ সীমান্ত, সবকিছু মিলিয়ে এই বিচারটি দ্রুত যাতে নিষ্পত্তি হয়। ভারতের মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন যে রিট, আমরা মনে করি, প্রত্যাশা করি যে উচ্চ আদালত এটি তালিকাভুক্ত খুব করে দ্রুত নিষ্পত্তি করবে। এখনও ন্যায় বিচারের আশায় বুক বেঁধে আছে ফেলানীর পরিবার। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। সিটি কলেজে ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন বর্জনে চলছে বিএনপি জামায়াতের 48 ঘন্টার হরতাল, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং বিশ্বে আলোচিত কিশোরী ফেলানী হত্যার 13 বছর আজ, বিচার না পাওয়ায় হতাশ পরিবার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।